আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি এপিসোডে। বরাবরের মতোই আমি ইমরান আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় হোস্ট। আপনারা শুনছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত মেগা বক্স সাবস্ক্রাইব করেনি, নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা জানব মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা থেকে পাঠানো সত্য একটি ঘটনা। ঘটনাটি শুনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের আরেকটি চ্যানেল দ্য মেগা বক্স প্রাইমে চলছে জিনের দুনিয়া সিজন 2। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সিজন 1 এবং সিজন 2 দেখে ফেলবেন, এবং যারা পুরাতন আছেন তাদেরকেও দেখে আসার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিও চলে যাই। আমার নাম হাসান। আজকে আমি আমার জীবনে এবং আমার মামার সঙ্গে ঘটা একটি সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছিল গত বছর, যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। আমি সাধারণত মামাদের বাসায় খুব বেশি একটা বেড়াতে যেতাম না। আমার মামার নাম ছিল হামিদ। তিনি পেশায় একজন মাদ্রাসার হুজুর এবং একটা মসজিদের ইমাম ছিলেন। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করাতেন। ঢাকার মানিকগঞ্জে তার একটা মাদ্রাসা ছিল। শুরুতে আমার মামাকে আমার নানা এবং নানি মিলে তার এক খালাতো বোনের সঙ্গে বিয়ে দিয়েছিল। তখন থেকেই আমার মামা এবং মামি একসঙ্গেই থাকতো। কিন্তু সমস্যা হলো যখন জানা গেল মামা ঢাকাতে থাকাকালীন সময়ে আরেকটা বিয়ে করেছে। তখন আমার মামি ভীষণ রেগে গেলেন এবং তার বিরুদ্ধে কেস টেস করে একটা কেলেঙ্কারি কাণ্ড বাঁধালেন। মূলত আমার মামাকে খালাতো বোনের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে হয়তো তার পছন্দ না থাকার কারণে সে ঢাকায় মাদ্রাসায় থাকাকালীন আরেকটা বিয়ে করেছিল। তবে দুটো বিয়ে করা কোনো দোষের কিছু নয়, তবে প্রথম জনের কাছ থেকে অনুমতি না নিয়ে বিয়ে করাটাই হয়েছিল তার কাল। যাই হোক, মামার এইসব কেলেঙ্কারি কাণ্ডর কারণে ছোটবেলা থেকেই তাকে আমি পছন্দ করতাম না এবং ভালোও লাগতো না। আর মামাদের বাড়িও খুব একটা আমি যেতাম না। আমার ওই মামার ঘরের এক দুটো সন্তান ছিল, সেখানে আমি শুধুমাত্র জানতাম যে দুটো সন্তান ছিল। আর আমার মামাদের কতগুলো সন্তান ছিল সেসব বিষয়ে আমার আইডিয়া ছিল না, কারণ হচ্ছে তাদের বাসায় আমি খুব একটা যেতাম না। যাই হোক, এরকম করেই চলছিল। গত বছর আমার মামার যে প্রথম বউ ছিল তার সঙ্গে মামার ডিভোর্স হয়ে যায় এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই সে থাকতো। পরবর্তীতে সেই দ্বিতীয় স্ত্রীকে সে বাড়িতে রেখে যায় এবং ঢাকায় সেই মাদ্রাসায় সে ওইখানে পড়াশোনা করাতো এবং নিজে একটা বাসায় থাকতো। আমার তখন সদ্য এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। আমি তখন ঢাকাতেই থাকতাম। আমার মা বলল কি যে তুই তোর মামার বাসা থেকে বেরিয়ে আয়। আমি বললাম ওইখানে কিসের জন্য যাব? আমার মামাদের বাসায় যেতে ভালো লাগে না, আর ওইখানে তো মামিও নেই। আর মামিদেরকে, আমার মামাতো ভাই বোনদেরকে কাউকেই তো চিনি না, আমি ওখানে কেন যাব? যাই হোক, আম্মু বললেন কি যে বেরিয়ে আয়, ভালো লাগবে। আর মানিকগঞ্জের ওই এলাকাতে আমি এর আগে কখনো যাইনি। পরবর্তীতে ভাবলাম যে গিয়ে কয়েকদিন থেকেই আসি। এখন যেহেতু ছুটি আছে, মামার বাড়িতে বেরিয়ে আসি। জীবনে তো কখনো তার বাসায় যাওয়া হয়নি, তাই মনে করে আমি মামার বাসায় চলে গেলাম। মামা তখন মসজিদের কোয়ার্টারেই থাকতেন এবং আমিও সেখানে গিয়ে উঠলাম। মসজিদের কোয়ার্টারটা বেশ বড়, দুটো রুম আছে আর আশেপাশে খুব ভালো ন্যাচারাল পরিবেশ আছে। এখানে এক সপ্তাহ থাকবো আমি। প্রথমে এসেই পণ করলাম, কারণ জায়গাটা খুব বেশি ভালো ছিল। আর মামা যেহেতু এখানকার প্রধান শিক্ষক ছিলেন, সেহেতু মাদ্রাসার সবাই আমাকে খুব বেশি সমীহ করতেন। হুজুরের ভাগ্নে বলে কথা, আমি বেশ সম্মানও পাচ্ছিলাম। সেখানে থাকা শুরু করলাম। বিপত্তি শুরু হলো 2 দিন পরের রাত থেকে, যেদিন আমি দেখলাম আমার মামা আসলে রাতের বেলা ঘরে থাকেন না। তিনি রাতের বেলা ঘর থেকে বেরিয়ে কোথাও একটা যান। আমি প্রথম 2-3 দিন এই বিষয়টা লক্ষ্য করেছি। তারপর আমি আর কি বলবো, তৃতীয় দিনের মাথায় আমি মামার পিছু নিব বলে চিন্তা করলাম। আমি ঘুমালাম না, তবে তন্দ্রা এসে গেল, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুম ভেঙে দেখি মামা বিছানায় নেই। আমি উঠে দরম করে মামার সঙ্গে পেছনে পেছনে যেতে শুরু করলাম। যদিও অনেকটা আগেই মামা বেরিয়েছে, তবে দেখা গেল যে মাদ্রাসার সামনের যে ভিটা আছে সেই ভিটার মধ্যে মামা প্রবেশ করলো। আমি আসলে খানিকটা অবাক হলাম যে মামা এত রাত্রেবেলা এই জঙ্গলের মধ্যে কি জন্য যাচ্ছে। আমি মামার পিছু পিছু যেতে শুরু করলাম। আমি আগে থেকে ভেবেছিলাম যে মামার স্বভাব চরিত্র ভালো না, সে বিভিন্ন মেয়ে মানুষের সঙ্গে বিভিন্ন কিছু করে বেড়ায়, সেটা আমি আগে থেকেই জানতাম। আর তার যে কতগুলো বউ আছে সেই বিষয়েই আমি জানি না, এই জন্যই মামার কাছে আসতে ভালো লাগে না। তবে আমার মা যেহেতু এখানে মামার কাছে একটা কাজ দিয়ে পাঠিয়েছে আর বলেছে থেকে যেতে, তাহলে অবশ্যই তোমাকে কিছুদিন থাকতে হবে। আমি মামার পিছু নিলাম। তখন বাজে রাত প্রায় 12:30। মাদ্রাসার সবাই ঘুমিয়ে পড়েছে। সে যেহেতু এখানকার প্রধান শিক্ষক, সেহেতু তাকে এখতিয়ার করার মতো তো কেউ এখানে নেই। সে রাত 12টা বাজে বের হলো কি আর সকালবেলা বের হলো কি। আমি তার পেছন পেছন যেতে লাগলাম। আমার মামা আস্তে আস্তে সামনে করে হাঁটছিল।
আমিও তার পেছন পেছন যাচ্ছিলাম। জঙ্গলের খানিকটা ভেতরে ঢুকতেই আমি সামনে দেখতে পেলাম মামা ওইখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে কিছু একটা পড়ছে। সে আস্তে আস্তে তার পড়ার গতি বাড়িয়ে দিল। আমি তো আরবি অত কিছু জানি না বা মামার মতো এত শিক্ষিতও না, মানে কোরআনে শিক্ষিতও না, সেহেতু আমি ভাবলাম হয়তো মামা এখানে এসে ইবাদত করে। মামার প্রতি আমার রেসপেক্ট একটু বেড়ে গেল। আর সে মাঝে মধ্যে আমি দেখেছি মসজিদের ভিতরে, মানে ওই কোয়ার্টারের মধ্যেই সে তাহাজ্জুদের নামাজ পড়ে। তারপর আমি মামাকে ডাক দিতেই যাব, ঠিক তখনই আমি লক্ষ্য করলাম যে সামনে থেকে, মানে রাস্তার মধ্যে লাইট যখন জ্বলে আর কি, লাইট যখন সামনে দিয়ে এগিয়ে আসে তখন আস্তে আস্তে আলোকিত হতে হতে আসে না, বিশেষ করে জঙ্গলের মধ্যে। তো আমি সেরকম কিছু দেখলাম যে মামার কাছে একটা আগুনের মতো গোল্লা এগিয়ে আসলো। আগুনটা দেখতে সাদা রঙের। সাদা রঙের আগুনের আগে আমি কখনো দেখিনি। তারপর সেই আগুনটা মামার কাছে এসে থেমে গেল। থেমে গিয়ে আগুনটা নিভে গেল। তখন অন্ধকার, খুব ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না। তবে আমি আরেকটু সামনে এগিয়েই চোখ করতেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বিস্মিত হলাম। তার মানে মামার সম্পর্কে যা ভেবেছিলাম তা একদমই সত্য নয়। মানে যেটা ভেবেছি সেটা সত্য, যে মামার ক্যারেক্টারের সমস্যা আছে। তার মানে কি মামা অন্য কোনো মহিলার সঙ্গে পরকীয় সম্পর্ক করছে, নাকি সে আরেকটা বিয়ে করেছে? এই জন্য কি সে মামিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে? আসলে আমি বুঝতে পারলাম না। আমি খানিকটা আরেকটু সামনে এগিয়ে গেলাম। আরেকটু সামনে এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম যে আসলেই এটা একটা মহিলা মানুষ। তার মুখে নাকাব পরা এবং সাদা রঙের একটা বোরকা পরা। কিন্তু এই মেয়েটা এরকম ভাবে কিভাবে আসলো? তার গায়ে আলো জ্বলছিল বা একটা আগুনের মতো গোল্লা হয়ে সে কিভাবে আসলো? তারপর আমি দেখলাম মামা তার হাত ধরে জঙ্গলের ভিতরে যেতে লাগলো। খানিকটা দূরে যাবার পরেই সে এখান থেকে মিলিয়ে গেল চোখের পলকে। আমি বুঝতে পারলাম না মামা কোথায় গেল। 1 সেকেন্ডের মধ্যে কোথায় গেল? চারিপাশ একদম নীরব নিস্তব্ধ হয়ে গেল। আমি তখন অনুভব করলাম যে আমি জঙ্গলের একদম ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। রাত তখন 1টা বাজে। আমার একদমই খেয়াল নেই যে এত রাতে আমি বাইরে চলে এসেছি। চারিপাশ দিয়ে মনে হচ্ছিল কেউ আমাকে চেপে ধরবে, এত পরিমাণ ভয় লাগতে শুরু করলো তখন। তারপর আর কি, আমি চোখ বন্ধ করে মাদ্রাসার দিকে জোরে দৌড় দিতে লাগলাম। কিন্তু মনে হচ্ছিল যে কেউ আমাকে পেছন থেকে ছোঁড়ার চেষ্টা করছে। এটা হয়তো হবে, মানে অনেক সময় হয় না যে একটা ভিটা বা জঙ্গলের মধ্যে রাত্রেবেলা একা থাকলে মনে হয় যে কেউ চেপে ধরছে, হয়তো এরকমটাই। তারপর আমি দৌড়ে মাদ্রাসায় চলে আসলাম। জায়গাটা মাদ্রাসা থেকে খুব বেশি দূরে না। আর তারপর আমি বাসায় এসে কোনো মতো নিঃশ্বাস ফেললাম, কারণ আমার এত পরিমাণ ভয় লাগছিল যে ভয়ে প্রায় দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। তারপর নিজেকে একটু স্বাভাবিক করলাম। আমি তখন ভাবলাম যে মামা কোথায় গেল। আসলে কিছুই বুঝতে পারলাম না। মামা কি অন্য কোনো মেয়ের সঙ্গে পরকীয়া করছে, নাকি এটা তার অন্য স্ত্রী? কেউ জানে না। লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলা তার কাছে যায়, কিন্তু সে জঙ্গলের মধ্যে যাবে কিসের জন্য? এরকম হাজারটা প্রশ্ন আমার মাথায় খেলতে লাগলো। আমি আসলে বুঝতে পারলাম না ঘটনাটা কি ঘটেছে। আমি কি মামার কাছে জিজ্ঞেস করবো? আসলে না, মামাকে আরও একটা দিন ফলো করা উচিত। সে কোথায় যায় সেটা দেখতে হবে। তার পরের দিন হলো এবং মামা ঠিক একই কায়দায় রাত্রেবেলা ঘুম থেকে উঠে দৌড় মারলো। মানে বাসা থেকে বেরিয়ে এত দ্রুত যাচ্ছে যে আমি তাকে দৌড়েই ধরতে পারছি না। তারপর সে জঙ্গলের মধ্যে আবার সেই জায়গাটায় এসে কিছু একটা পড়া শুরু করলো। আমি ভাবলাম মামাকে এবার গিয়ে হাতে নাতে ধরবো। সেটা করার জন্য আমি সামনে এগিয়ে গেলাম, কিন্তু ততক্ষণে মামা ওইখান থেকে চলে গিয়েছে, সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে গিয়েছে। তখন আমি বুঝলাম যে মামা নিশ্চয়ই কারোর সঙ্গে পরকীয় সম্পর্ক করছে, অথবা এটা মামার আরেক স্ত্রী। আমি আগে থেকেই ভেবেছিলাম যে মামার চরিত্রের সমস্যা আছে। কালকে মামাকে হাতে নাতে ধরবো, আর না হলে আজকে ফিরলে আমি তাকে জিজ্ঞেস করব আসলে এই মহিলা কি এবং তার সঙ্গে মামার সম্পর্ক কি। আমি আবার পরের দিন রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। তবে মামা আমার দিকে কেমন যেন সারাদিন ভরে টেরে টেরে তাকাচ্ছিল, কিছু একটা বুঝতে পেরেছে। তারপর মামা দুপুরের দিকে আমাকে ডেকে বলল, শোন, তুই এখান থেকে চলে যা, তোর মা ফোন দিছিল, তুই বাসায় চলে যা, ঠিক আছে? আমি বললাম, মামা আমি আরেকটা দিন থাকি, এখানে খুব ভালো লাগছে। আমি বুঝতে পারলাম যে মামা নিশ্চয়ই বুঝে ফেলেছে যে আমি তার কিছু একটা ধরে ফেলেছি, আর রাতের বেলা যে বাসায় থাকে না সেটা ধরে ফেলেছি। মামা আমাকে জোর জবরদস্তি করতে লাগলো, এখান থেকে চলে যা, আমি আজকে মাদ্রাসায় থাকবো না। আমি বললাম, তুমি থাকবো না তো কি হয়েছে, আমি থাকি, আর এখানে তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? মামা আমাকে অনেকভাবে বোঝাতে লাগলো, কিন্তু আমি তো যাওয়ার বান্দা না। আমি তারপর বললাম কিছু, মামা আমি কালকে চলে যাব, আর কালকে তো আমার বড় মামির বাসায় যেতে হবে মিরপুরে। তখন মামা বলল কি যে আচ্ছা ঠিক আছে থাক, আমি তো আজকে মাদ্রাসায় থাকবো না, ঠিক আছে আমি বিকেলবেলা চলে যাব। মামার এই কথা শোনার পরে আমার আরও সন্দেহ হলো, বিকেলবেলা কোথায় যাবে? একটু সন্ধ্যা হতেই মাগরিবের নামাজ পড়ে মামা ঘর থেকে বেরিয়ে গেল। আজকে রাতে কোথায় যাবে না কি জানি না।
আমি মামার পিছু পিছু যাবো বলে সিদ্ধান্ত নিলাম এবং মামার নামাজ পড়ার শেষ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। আমিও নামাজে দাঁড়ালাম। মামা এবং আমি একসাথে নামাজে দাঁড়িয়েছি। নামাজ শেষ করে মামা উঠে চলে গেল। আমার নামাজ শেষ হতে একটু দেরি হলো, কিন্তু ততক্ষণে আমি দেখি মামা আশেপাশে নেই। আমি পুরো আশপাশটা সব জায়গায় খুঁজতে লাগলাম, সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম, কিন্তু মামাকে আর কোথাও দেখতে পেলাম না। তারপর আমি সে জঙ্গলের মধ্যে চলে গেলাম। জঙ্গলের মধ্যে গিয়ে যদি কোনো কিছু পাওয়া যায়, আর আজকে ভয় পেলে চলবে না। মামা কি করছে সেটা জানাতে হবে। আমার ভাই এত বড় বেয়াদব সেটা আগে জানতাম না, জানলে হয়তো আসতাম না। সে 2টা বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু 3য় বিয়ে এটা কিভাবে সম্ভব? আমি জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলাম। চারপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও কাউকে পেলাম না। ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত 10টা বাজে। আমি প্রায় 7:30টার দিকে ওইখান থেকে বেরিয়েছিলাম। 2.5 ঘন্টা ধরে আমি এই জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছি। মাদ্রাসার সামনের এই জঙ্গলটা অনেক বড়। এর মধ্যে একবার ঢুকলে বের হওয়া প্রায় অসম্ভব যদি না চেনা যায়। এরকম একটা জঙ্গল এখানে কিভাবে আসলো, আমি সেটাই ভাবতে লাগলাম। কিন্তু আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না কিভাবে বের হওয়া যায়। আমার ভীষণ ভয় লাগছিল। রাত যত গভীর হচ্ছিল ততই আমার ভয় লাগছিল। আজকে যদি এই জঙ্গলে কোনো শিয়াল টিয়ালের পেটে যায় তাহলে তো আমি শেষ। তারপর যেমনটা ভাবলাম তেমনটাই হলো। খানিকক্ষণ বাদে একদল শিয়াল আমার সামনে পড়লো। আমি যে লাফ দিয়ে গাছে উঠবো, আমি তো গাছে উঠতে পারি না। আমি শিয়ালগুলো দেখে ভীষণ ভয়ে দৌড় মারতে শুরু করলাম। তাও 1টা 2টা শিয়াল না, প্রায় 10-12টা হবে। এদের সঙ্গে তো পারা সম্ভব না। অনেক ধমক দিয়েও তাদেরকে কোনোভাবে আটকানো গেল না। আমি সজোরে দৌড়াতে লাগলাম সামনের দিকে, যত দ্রুত গতিতে দৌড়ানো যায়, কিন্তু কোনোভাবেই ওদের সাথে পেরে উঠছিলাম না। আর একটু হলেই শিয়ালটা আমাকে ধরে ফেলবে, মানে একটা থাবা মেরেছে। ঠিক তখনই একটা অলৌকিক দৈব্য আলো আমাকে কেমন যেন ভাসিয়ে নিয়ে গেল। মানে মনে হলো সেকেন্ডের মধ্যে কোনো আলো এসে আমাকে উড়িয়ে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তখন সেন্সলেস হয়ে গেলাম, কারণ আমার জ্ঞান তখন ছিল না। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ারই তো কথা, কারণ এখন নির্ঘাত প্রাণটা যেত। কিন্তু আমাকে কে বাঁচিয়েছে? আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন আমার চোখ খুললাম, আমি চোখ মেলে আশপাশটার দিকে তাকিয়ে খানিকটা বিস্মিত হলাম। কারণ বিস্মিত হবারই কথা। এরকম একটা জায়গা যেখানে আসলে বিস্মিত না হয়ে পারা যায় না। চারিপাশে শুধুমাত্র ফুল আর ফুল, আর একটা পাথরের উপর আমি শুয়ে আছি। আমি উঠে মাথাটা খানিকটা ব্যথা অনুভব করলাম। তারপর চারিদিকে তাকিয়ে আমি আসলে কিছুই খুঁজে পাচ্ছিলাম না, এটা কোথায়। আর আমি তো অজ্ঞান হয়েছিলাম জঙ্গলের মধ্যে, আমি এখানে কিভাবে আসলাম সেটাই ভাবছিলাম মনে মনে। তারপর আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করেই পেছন থেকে একটা হাত আমার কাঁধে পড়লো। আমি হাতটাকে সরিয়ে ঘুরিয়ে মারতে যাব, ঠিক তখনই আমি দেখলাম আমার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার গায়ে গতকালকে বা এর আগে যে কয়দিন দেখেছি সেরকম একটা সাদা রঙের লেবাস পরা, মুখ নাকাব দিয়ে ঢাকা। আমি সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে গেলাম এবং বললাম, আপনি কে আর আমি কোথায় আছি? মেয়েটা তখন আমাকে বলল যে আপনাকে আমি চিনি। আমি বললাম, আমাকে আপনি চেনেন? কিভাবে চেনেন? তারপর মেয়েটা আমাকে জানালো, আপনাকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি, তবে আপনার অত রাতে ওইখানে আসা উচিত হয়নি, আর আপনার মামার পিছু নেওয়া উচিত হয়নি। এই কথা শোনার পরে আমি একদম অবাক হয়ে যাই। আমি যে আমার মামার পিছু নিচ্ছি সেটা এই মেয়েটা কিভাবে জানলো, আর ওই শিয়ালের মধ্যে থেকে মেয়েটা আমাকে কিভাবে বাঁচিয়ে নিয়ে আসলো? আমার মাথায় সেটাই ঢুকছিল না। এত আমার তো মরে যাওয়ার কথা, এত সহজে বেঁচে গেলাম। তখন আমি বললাম কি যে, আচ্ছা গতকালকে তো আমাকে শিয়ালে আক্রমণ করেছিল, আমি এখান থেকে ফিরে আসলাম কিভাবে? আমার এতটুকু মনে আছে যে একটা আলো আমাকে উড়িয়ে নিয়ে আসলো। তারপর আমার জ্ঞান ছিল না, আমার আর কিছু মনে নেই। তারপর ঘুম থেকে উঠে দেখি আমি এইখানে। তখন সেই মেয়েটা বললো কি যে সব কিছুই জানতে পারবে, চলো আমাদের বাসায় চলো। মেয়েটা আমার বয়সী ছিল, আমার থেকে ছোট হবে হয়তো, দেখি তাই মনে হচ্ছে। তবে তার মুখে নাকাব দেওয়া এবং পুরো শরীর হিজাবে আটকানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, নীল বর্ণের একটা চোখ। আমি মেয়েটাকে বললাম, তোমাদের বাড়ি কোথায়? মেয়েটা তখন বলল, এই তো সামনে, চলো। তারপর আমি সেখানে গেলাম। যাওয়ার পরে আমি দরজা দিয়ে ঢুকে প্রথম যাকে দেখলাম সেটা দেখে আমার অবাক হওয়ার শেষ ছিল না। আমি যে এত পরিমাণ অবাক হয়েছি, এখানে আসার পরে জীবনে এত অবাক হইনি। আমি ঘরের ভিতরে ঢুকিয়ে দেখি যে আমার মামা ওইখানে বসে আছে। ঘরটা ত্রিভুজ আকৃতির এবং কাঠ দিয়ে তৈরি, আর চারপাশে পাথরের এক ধরনের ঢিপি দেওয়া, একটা পাহাড়ের উপরে ঘর। আমাদের এই এলাকায় পাহাড় কোত্থেকে আসলো? পাহাড় তো শুধুমাত্র ওই বান্দরবন, খাগড়াছড়ি সব এলাকায় থাকে, কিন্তু এখানে কিভাবে আসলো? আমি মামাকে দেখে ভুথা হয়ে গেলাম। আমি বললাম, মামা তুমি এখানে? তখন মামা আমাকে দেখেও তাজ্জব হয়ে গেল। বললো কি যে, তুই এখানে? তোকে আমি বলেছিলাম বাড়িতে চলে যেতে, কিন্তু তুই এখানে কেন এসেছিস সেটা বল আমাকে, আর এখানে তোকে কে এনেছে? তখনই পেছন থেকে
একটা মেয়ে, মানে যে মেয়েটা আমাকে নিয়ে এসেছে সেই মেয়েটা ঘরের ভিতরে প্রবেশ করলো। বললো কি যে, বাবা আমি ওকে নিয়ে এসেছি। তখন আমার মামা ওই মেয়েটাকে বললো, তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? আমি ওকে বাড়ি পাঠাতে চাচ্ছিলাম, আর তুই সমস্ত কিছু ওকে কি জানিয়ে দিয়েছিস? এই কথা বলার পরে পিছনে থাকা মেয়েটা, যার নাম তুলি, সে বললো কি যে, না বাবা, এখনো সবকিছু জানায়নি, তবে ও যেহেতু সবকিছু জেনে গিয়েছে, জানানো উচিত বলে হবে আমার মনে হয়। আর ওর সাথে ওকে ওয়াদা করাতে হবে ও যেন কাউকে কোনো কিছু না বলে, কারণ হচ্ছে এটা আমাদের টপ সিক্রেট। মামা তখন মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি যেটা আন্দাজ করেছিলাম ঠিক সেটাই। মামা এখানেও একটা বিয়ে করে বসে আছে এবং তার আমার থেকে ছোট একটা মেয়েও আছে। এটা দেখে আমি যে কি বলবো বুঝতে পারছি না। মামার প্রতি এত পরিমাণ রাগ হলো, মুখ দিয়ে গালি বের হতে যাচ্ছিল, কিন্তু মামি বসে আছে, আবার এখানে আমার মামাতো বোন তুলিও বসে আছে। আমি কিভাবেই বা তাদেরকে গালি দেই? তবে গালি আটকে মনে মনে গালি দিলাম যে, শালার বেটা শালা, এত বিয়ে করার দরকার কিসের জন্য তোর? একটা বউ কি মন ভরে না? তারপর আমি সেখানে একটা টুলের উপর বসলাম। টুলটা গাছের কোনো বাকড় দিয়ে তৈরি, দেখতে খুবই সুন্দর। তারপর মামা আমাকে বলল, তুই এখানে এসেছিস কিসের জন্য বলতো? তুই কি আমাকে আমার ফাঁসানোর জন্য এসেছিস? আর তোকে না আমি বাড়ি যেতে বলেছি। মামি তখন থামিয়ে দিয়ে বলল, আহা, যা করে ফেলেছে করুক না, আর তোমার পরিবারের কাউকে তো এখন পর্যন্ত আমরা দেখিনি। ওইখানে এসেছে, কয়েকদিন থাকুক, আর ওকে 2 দিন পরে দিয়ে এসো, ঠিক আছে? তখন আমি বললাম কি যে, মামি আপনি কি সবকিছু জানেন? মামি বলল, কোন সবকিছু? আমি বললাম, আমার মামা যে এর আগে 2টা বিয়ে করেছে সেসব সম্পর্কে জানেন? তখন মামি বলল কি যে, ওই 2টো বিয়ে করার আগেই তোমার মামা আমাকে বিয়ে করেছে, তারপরে আমার অনুমতিতেই ওই 2জনকে বিয়ে করেছে। বুঝতে পেরেছো এবার? তখন বুঝতে পারলাম আসলে মামি সমস্ত কিছুর নাটের গরু। আমি মামাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে জায়গাটা খুবই সুন্দর, 2 দিন থাকলে মন্দ হয় না। এরকমই একটা জায়গা খুঁজছিলাম থাকার জন্য। মামির মুখেও নাকাপ পড়া এবং তুলি মেয়েটার মুখেও নাকাপ পড়া। মেয়েটা আমার মামাতো বোন, সেটা ভাবতেই অবাক লাগছে। আমার মামাতো বোন যারা আছে সবাই ছোট ছোট, কেউই বড় নেই। 2 একজন থাকলেও তাদের দেখতে এত সুন্দর না। তবে তুলি মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর মনে হচ্ছে, তার চোখ দেখিয়ে বোঝা যাচ্ছে। যদিও তার চেহারা এখন পর্যন্ত আমি দেখিনি, কিন্তু সে আমার প্রাণ বাঁচিয়েছে এবং তার কণ্ঠ শুনেও আমার কেমন যেন খুবই ভালো লাগছে। তার মুখে গল্প শুনতে ইচ্ছে করছে। সে যতই কথা বলে ততই আমার ভালো লাগে। আমি তখন মামাকে বললাম, মামা তুমি মাদ্রাসায় থাকো, আবার এখানেই আসো, এই জায়গাটা কোথায়? আমি আসলে বুঝতে পারলাম না। আমাদের মানে আমার মাথায় কিছু ঢুকছে না, এরকম একটা জায়গায় তুমি কিভাবে চলে আসো? তখন মামা বলল, এত কিছু তোর ভাবতে হবে না। আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি তখন ভাবলাম হয়তো এটা কোনো ভূতেদের রাজ্য, যেখানে আর মামা একটা পেতনিকে বিয়ে করেছে। তখন আমার মাথাতে এটা একদমই আসেনি যে এটা একটা জিনের জায়গা হতে পারে। আমি আসলে বিস্মিত হচ্ছিলাম এসব দেখে আমি অভ্যস্ত না। ঢাকা শহরের ছেলেপেলে আমরা বান্দরবন, সিলেট, চট্টগ্রাম এসব জায়গা ঘুরতে গেলে এরকম জায়গা দেখতে পাই, কিন্তু এরকম জায়গা প্রথমবার দেখে আমি ভীষণ অবাক হলাম। মামার মাদ্রাসা থেকে একটা জঙ্গলের মধ্যে ঢুকলো, জঙ্গল থেকে এখানে। জঙ্গলের মধ্যে কি কোনো এনিওয়ে ডোর আছে কিনা, যে ডোরের মাধ্যমে এখানে আসা যায়? মামাকে আমি আর বেশি প্রশ্ন করলাম না। তারপর তুলি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। আমাকে বলল, আপনি আজকে এখানেই থাকবেন। আমি বললাম, রুমটা তো সুন্দর, এখান থেকে বাইরে খুব সুন্দর দেখা যায়। আমার মনে হচ্ছে আমি সাজে ঘুরতে এসেছি, জায়গাটা কি চমৎকার। এটা বলার পরে তুলি বলল কি যে, আপনি বোধহয় সম্পর্কে আমার মামাতো ভাই, তাই না? আমি বললাম কি যে, হ্যাঁ মামাতো ভাই, তবে আমার মনে হচ্ছে তুমি আমার থেকে ছোট, তাই না? তুলি তখন বলল, না না, ছোট হবার না, আপনি আর আমি একই বয়সী। আপনার জন্ম যখন হয়েছে আমার জন্ম তখনই হয়েছে। বাবা মাঝে মধ্যে বলে যে আমার বড় আপার ছেলের সঙ্গে মানে তোর বয়সের মিল আছে, সেজন্য বললাম। আপনার মা সবার থেকে বড় না? আমি বললাম কি যে, হ্যাঁ। তারপর তুলি ওইখান থেকে চলে গেল। বললো কি যে, কোনো কিছু লাগলে বলবেন। আর কিছু কি খাওয়া দাওয়া করেছেন? আমি বললাম কি যে, ভয় খেয়েছি, ভয়ে একদম কলিজা শুকিয়ে গিয়েছে। এখন বাজে রাতের অনেকটা। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমার ঘড়ি ঠিকঠাক মতো কাজ করছে না, ঘড়ির টাইম উলটপালট হয়ে গিয়েছে। আমি বললাম কি যে, হ্যাঁ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তারপর খানিকক্ষণ বাদে কিচেন থেকে তুলি কিছু জিনিস আমাকে এনে দিল। তার মধ্যে ছিল কিছু মাংসের হাড় এবং পাশাপাশি সাথে কিছু মিষ্টি, এবং মাংস তো সেই হাড়ের সঙ্গে নেই। আমি ভাবলাম এরা নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছে, এই হাড় আমাকে খেতে দিয়েছে মাংস খেয়ে। আমি তখন বললাম কি যে, এগুলো কি খাবার? মেয়েটা তখন বলল, এগুলোই খাবার, আমরা তো এগুলোই খাই। আমি বললাম, এইগুলোই তোমরা খাও? কি ব্যাপার, অদ্ভুত। তারপর মেয়েটা বলল কি, আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। তারপর মেয়েটা
আবার রান্নাঘরে গেল। মিষ্টির যে 2টা পিস ছিল, পিসগুলো দেখতেও অদ্ভুত, মানে মনে হচ্ছে কোনো পশুর শিং দিয়ে বানানো। তারপর সেইগুলোতে খেতে দিল আমাকে। মানে কোনো জিনিসই এখানে আধুনিক নেই, সবকিছুই পুরাতন জামানার জিনিসের মতো। আমি সেই মিষ্টিগুলো একটু একটু করে খেতে লাগলাম। প্রথম কামড় যখন মিষ্টিতে দিলাম, আমি তো পুরো অবাক, এত দুর্দান্ত মিষ্টি হতে পারে। আমি একে একে সবগুলো মুখে পুরো দিতে লাগলাম। খানিকক্ষণ বাদে আমার মামাতো বোন তুলি ঘরের ভিতরে প্রবেশ করলো। বলল কি যে, ভাইয়া খাবার তো খুব বেশি একটা নেই, তবে এগুলো আপনি খেয়ে আজকের মতো পেট চালান, কালকে আপনার মামা আপনার জন্য খাবার এনে দেবে নিচে থেকে, ঠিক আছে? আমি বললাম, নিচে থেকে মানে? মেয়েটা তখন জানালো, সমস্যা নেই, আপনি খান, আর যদি সমস্যা হয় আমি এখনই গিয়ে এনে দিচ্ছি। আমি বললাম কিছু থাক, তোমার এত কষ্ট করতে হবে না। তারপর আমি খাবারগুলো খেয়ে নিলাম। তুলি মেয়েটার গায়ে এত চমৎকার একটা পারফিউমের ঘ্রাণ আমাকে কেমন যেন পাগল করে দিচ্ছিল। তারপর ভাবলাম, ধুর, এই মামার মেয়েকে কোনোভাবেই পটানো যাবে না, আর যতই সুন্দরী হোক না কেন, এই মামার সাথে তো কোনো কানেকশনই রাখা যাবে না। সে এতগুলো বিয়ে করেছে, আমার কাছে আসলে বিষয়গুলো খুব বিশ্রী লাগে। তুলি চলে যাওয়ার পরে আমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম ভালো হলো, মানে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে আমি লক্ষ্য করলাম পাশে সূর্য উঠেছে, তবে সূর্যটা আসলে যে পাশ থেকে ওঠার কথা সেই সাইড দিয়ে ওঠেনি, অন্য একটা সাইড দিয়ে উঠেছে। এবং এখানের পরিবেশ সব অদ্ভুত। এখানের যেসব পাখিগুলোর খুব বড় বড় ডানা, এবং দূর থেকে মনে হচ্ছে যে আসলে পাখির যে বডি আছে সেই বডিটা আসল পাখির না, মানুষের মতো দেখতে লাগছে। আমার অদ্ভুত জীবজন্তুর মতো দেখতে লাগছে। কিছুক্ষণ বাদে তুলি আমার সামনে হুট করে চলে আসলো এবং বলল কি যে, ভাইয়া উঠেছেন, আপনার জন্য নাস্তা রেডি করা হয়েছে। আর আব্বাজান আজকে আসবেন না, আসবে রাতের বেলা, উনি রাতে ছাড়া থাকেন না। আমি বললাম, হ্যাঁ তা তো থাকবে নাই, কারণ মাদ্রাসা সামলাতে হয়, রাতের বেলা আসে। তখন তুলি আমাকে নাস্তা দিল, আমার সেই বাড়ির নাস্তা, যেসব নাস্তা আমি সাধারণত সকালবেলা খাই। আমি বললাম, তুলি তুমি নাস্তাগুলো কোত্থেকে আনলে? তুলিকে এখন আমি দেখিনি, সে সবসময় নাকাপ পরে আমার সামনে থাকে। আমার তাকে দেখার খুব ইচ্ছে, দেখতে কেমন মেয়েটা, নিশ্চয়ই খুব সুন্দরী হবে। সুন্দরী দেখলেই বোঝা যায়, হাত, চোখ, তারপর পা, এগুলো দেখলেই বোঝা যায়। তবে অদ্ভুত বিষয় হচ্ছে মেয়েটার হাত পাও মোজা দিয়ে ঢাকা, এরা খুবই পর্দা করে। আমি আমার মামিকেও দেখিনি। আমি আসলে বুঝতে পারছি না এটা আমি কোন জায়গায় চলে এসেছি। আমি কি মুহূর্তের মধ্যেই সাজেক, চট্টগ্রাম বা এসব জায়গায় চলে এসেছি? আমার অবিশ্বাস লাগছিল, মাঝে মধ্যে ভাবছিলাম যে আমি কোথায় আছি। আমি তুলিকে জিজ্ঞেস করে ফেললাম, তুলি, তুমি যদি আমাকে না বলো যে আমি কোথায় আছি আর তোমরা কারা, তাহলে কিন্তু আমি এই পাহাড় থেকে লাফ দিয়ে মরে যাব। এই কথা বলার পরে তুই বলল কি যে, আপনি আসলেই বোকা আছেন, এখন পর্যন্ত বুঝতে পারেননি। আপনার কি দেখিয়ে বোঝা যাচ্ছে না যে আমরা মানুষ না, আমরা জিন? এই কথা শোনার পরে আমার হাত কাঁপতে শুরু করলো এবং আমি বলতে লাগলাম, কি 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 তোমরা জিন? প্রিয় দর্শক, এই গল্পের বাকি অংশ আমরা পরবর্তী এপিসোডে জানার চেষ্টা করব। বাকি অংশ কি হয়েছিল জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে প্রচুর কমেন্ট করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। এতক্ষণ আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।